প্রিয় দর্শক, টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি সজীব হোসেন। আজ আলোচনা করব ভারত বাংলাদেশ পানি বন্টন চুক্তি নিয়ে। আপনারা জানেন, আগামী 12 ডিসেম্বর গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এই মুহূর্তে রাজনৈতিক মহলে নতুন চুক্তি কেমন হবে, কিভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদিত হতে হবে। বাংলাদেশের স্বার্থ নষ্ট করে কোনো চুক্তি আমরা করতে দেব না। চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে। আপনি কি মনে করেন, তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখবেন? এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে, আমাদের মাননীয় এলজিআরই মন্ত্রী যে কথাটি বললেন যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে চুক্তিটি হতে হবে, স্বার্থ বিরোধী কোনো চুক্তি এখান থেকে হতে দেওয়া হবে না। এখন একটি বিষয় আমাদের কিন্তু বুঝতে হবে যে ফারাক্কায় যে ব্যারেজটি করা হয়েছিল 1975 সালে গঙ্গা নদীর পানি এটিকে ভারতের অনুকূলে রাখার জন্য, এবং এটির মূল বিষয়টি কিন্তু ছিল যে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য, এবং সেটি লক্ষ্যে কিন্তু 40 কিলোমিটার একটি লিঙ্ক ক্যানেল বা কৃত্রিম খালকরণ করা হয়েছিল। পরবর্তী সময়ে যদিও সেটিকে পুরোপুরি কলকাতার স্বার্থকে রক্ষা করা যায়নি বাংলাদেশের দিক থেকে আপত্তির কারণে। এখন ন্যায্যতার কথাটি যদি আসে, আন্তর্জাতিক আইনের আলোকে উজানের দেশগুলো একতরফাভাবে পানি কিন্তু প্রত্যাহার করতে পারে না। ভাটির দেশগুলো তাদের পানি থেকে অধিকার থেকে উজানের পানি স্বাভাবিকভাবে ভাটিতে আসবে এবং ভাটি হয়ে কিন্তু সেটি বঙ্গোপসাগরে যাবে। কিন্তু আমরা এই ন্যায্যতার বিষয়টিকে যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়ার একটি বিষয় হবে। একতরফাভাবে আবার আমরা আন্তর্জাতিক আদালতে বা আমরা এটি দেখতে কোনো ধরনের সলিসিট এক্ষেত্রেও পাচ্ছি না। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে ভারতের কি প্রতিবেশী দেশ আমাদের, এবং ভারতের কি শক্ত শক্তিশালী প্রতিবেশী দেশ। এখন অতীতের সরকারগুলো আপনি দেখেন যে বিষয়গুলো আমরা দেখেছি, সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের দিক থেকে যে দাবি করেছি, সেই দাবির ভিত্তিতে কিন্তু গঙ্গার পানি বন্টন কিন্তু সেভাবে চুক্তিটি স্বাক্ষরিত কোন সরকারই কিন্তু করতে পারেনি, সেভাবে হয়ে আসেনি। বরং আমি মনে করি 96 সালে যে চুক্তিটি হয়েছিল 30 বছর মেয়াদী যে চুক্তিটি, যেটি 12 ডিসেম্বর আপনি যেটি বললেন শেষ হবে, সেই চুক্তিটির ক্ষেত্রে অনেকটাই কিন্তু ন্যায্যতা ছিল, যেখানে বলা হয়েছে যে গঙ্গার পানি প্রবাহ যদি 70,000 কিউসেকের আশেপাশে থাকে, তাহলে কিন্তু তার 35,000 কিউসেক বাংলাদেশে আসবে, বাদ বাকিটা ভারতের। অর্থাৎ 50-50 একটা কিন্তু ব্যাপার ছিল। আবার 75,000 কিউসেক বা তার বেশি থাকলে বাংলাদেশ 40,000 কিউসেক পাবে, বাকিটা 35 ভারত পাবে। আবার যদি তার বেশি থাকে, তাহলে ভারতকে 40,000 কিউসেক দিয়ে বাদ বাকিটা বাংলাদেশে আসবে। এখানে কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, এবং এটি নিয়ে কিন্তু গত 30 বছর সময়ের মধ্যে কিন্তু দুই দেশের কোনো পক্ষ থেকেই কিন্তু এতটা কোনো অসন্তোষের ব্যাপার ছিল না। এখন আমাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে কেন্দ্রীয় সরকার শুধু সম্পৃক্ত নয় ভারতের, এই বিষয়টি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্বার্থের সাথে যখন সংশ্লিষ্ট। এবং আমরা তিস্তা চুক্তি নিয়ে যেটি দেখছি যে 2011 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত গত 15 বছর সময় ধরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের আপত্তির কারণে কিন্তু কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি স্বাক্ষর করছে না, বা এই চুক্তিতে উপনীত হচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে এখন আমাদের বুঝতে হবে ভারতের রাজনীতিতে বিজেপি সরকার ক্ষমতাসীন যেমন আছে, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু বিজেপি তারা সরকার গঠন করেছে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গের সরকারের একটি সম্পর্ক অত্যন্ত ভালো। এখানে বুঝতে হবে যে এখানে যদি পশ্চিমবঙ্গ সরকারের স্বার্থটি যদি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে তুলে ধরে, সেটাই কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য একটি বিবেচ্য বিষয় হবে। সেই জায়গা থেকে যদি ভারত কোনো চুক্তিতে উপনীত হতে রাজি না হয়, ক্ষতিটি কিন্তু ভারতের হচ্ছে না, ক্ষতিটি আমাদের হচ্ছে। সুতরাং আমার মনে হয় দুই দেশের মধ্যে প্রতিনিধিশীল সম্পর্ককে যদি আমরা রক্ষা করতে চাই, কিংবা বিগত ইন্টারিম সরকারের সময় যে সম্পর্কের ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে ঘাটতি দেখা দিয়েছে, সেটিকে যদি পুনরুদ্ধার করতে চাই, তাহলে আমার মনে হয় যে আমাদের কথাবার্তার ক্ষেত্রে বা আমাদের আচরণের ক্ষেত্রে অনেকটাই ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, এবং বিষয়গুলো কতটুকু বাস্তবসম্মতভাবে সমাধান করা যায় সেটি করা উচিত। এবং আমি মনে করি ভারতের সাথে কিভাবে ভারতকে আশ্রয় নিয়ে ভারতের সাথে কিভাবে আমরা দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন করে শুরু করতে পারি, কতগুলোকে মেরামত করে, সেদিকে কিন্তু আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এই ধরনের কথাবার্তা আমি মনে করি যে একটি সুন্দর চুক্তি বা চুক্তিটি নবায়ন বা কোনো চুক্তির
স্বাক্ষরের ক্ষেত্রে একটি বাধা হিসেবে কাজ করতে পারে। স্যার, আমরা বিবিসির একটি প্রতিবেদনে দেখেছি যে নতুন চুক্তিতে ভারতীয় পক্ষ চাইছে ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের ভিত্তিতে চুক্তি করতে, আর বাংলাদেশ চাইছে যে পানির টোটাল যে পানির গড় প্রবাহ কম থাকায় ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ কম থাকায় বাংলাদেশ চাইছে পুরো নদীর পানি প্রবাহকে বিবেচনায় নিয়ে পানি ভাগাভাগি করতে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দুই দেশের চাওয়ার পেছনে কিন্তু যুক্তি রয়েছে, কিন্তু এই বিষয়টিকে আমাদের কূটনৈতিক পন্থায় সমাধান করতে হবে। এখন ভারতের সাথে আমাদের যে যদি আমরা পানি বন্টনের বিষয়গুলো আসি, তাহলে কিন্তু এটি কিন্তু চুক্তিরই প্রয়োজন নেই। যে কথাটি আমার আগের প্রশ্নের উত্তরে আমি যেটি বললাম, যে ওজনের দেশগুলো ভাটির দেশগুলোর পানি প্রাপ্তির অধিকারকে কোনোভাবেই সেটিকে খর্ব করতে পারে না, অর্থাৎ ওজনের পানি ভাটিতে আসবে, এটি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এটি আমাদের বুঝতে হবে যে ভারতের সাথে আমাদের কি অনৈতিক অমন বিবাদ রয়েছে। ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী, এবং তারা আজকে থেকে নয়, তারা ঐতিহাসিকভাবে একতরফাভাবে পানি প্রত্যাহার করে আসছে। সুতরাং দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার প্রয়োজনে আমাদের এই উভয় দেশের মধ্যে কি সুন্দর চুক্তি স্বাক্ষর করে এবং এটিকে রক্ষা করার জন্য কিভাবে আমরা কূটনৈতিক পন্থায় এগোতে পারি সেটি বিবেচনা করা উচিত। আমাদের সাথে যেমন ভারতের এই সমস্যাটি রয়েছে, ভারতের সাথে কিন্তু চায়নারও একই ধরনের সমস্যা রয়েছে। তবে বিশ্বে আমরা যদি দেখি ওজান এবং ভাটির দেশগুলোর মধ্যে এই পানির সংকট এগুলি রয়ে গেছে। সুতরাং এগুলো কিন্তু আন্তর্জাতিক সালিশ আদালত বা আন্তর্জাতিক আদালতে মামলা করে কিন্তু সমস্যার সমাধান করে যতটুকু না করা যায়, তার থেকে কিন্তু দ্বিপাক্ষিক উপায়ে কিন্তু এটিকে করা যায়। এখন ভারতের দিক থেকে যেটি বলা হচ্ছে সেটি যৌক্তিকত হচ্ছে এইভাবেই যে 1996 সালে যখন 30 বছর মেয়াদী চুক্তিটি সম্পাদিত হয়, তার আগে কিন্তু ভারত গঙ্গার পানি প্রবাহ 1949 সাল থেকে 1988 সাল পর্যন্ত কিভাবে কতটুকু পানি প্রবাহ ছিল সেটি একটি অ্যাসেসমেন্ট করে তার ভিত্তিতে কিন্তু 93 সালে চুক্তিটি সম্পাদন করেছিল। সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, গত 30 বছরে গঙ্গার পানি প্রবাহের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা হয়েছে। পানির বৃষ্টিপাত কমেছে, পানির প্রবাহ কমেছে। সুতরাং এই দিক থেকেও কিন্তু বিবেচনায় নিতে হবে। সুতরাং 96 সালে যে চুক্তি করা হয়েছিল এবং সেই চুক্তির আওতায় বাংলাদেশের পানি প্রাপ্যতা যতটুকু নিশ্চিত করা হয়েছিল, ভারত যেটিকে বলতে চাচ্ছে যে পানির যে যে সহজলভ্যতা কতটুকু আছে কিনা এবং সেটিকে বিবেচনায় নিয়ে এই যে বর্তমান চুক্তিটি আছে এইটি কি হুবহু নবায়ন করা যাবে কিনা, এটি নিয়ে ভারতের দিক থেকে সংখ্যা রয়েছে, সেটি কম হতে পারে, বেশি হতে পারে। সুতরাং এই দিক থেকে তারা একটি অ্যাসেসমেন্টের কথা বলছে। আর বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ যেটি বলছে যে বাংলাদেশ যেভাবে পানি পাচ্ছিল, বাংলাদেশ যেন সেভাবে পানি পায়। বাংলাদেশ ভাতির দেশ হিসেবে বাংলাদেশ পানি গ্রহণ, যে কথাটি আমাদের একজন মন্ত্রী যে কথাটি বললেন, যে কথাটিকে আপনি আপনার আগের প্রশ্নের উত্তরে যেটি বললেন, সেইভাবে এখন সেইভাবে তো আসলে হয় না। এখন পুরো বিষয়টিকে আমাদের এখানে জেআরসি আছে, জেআরসি এই পর্যন্ত বোধহয় 78টি বৈঠক সম্ভবত হয়েছে। জেআরসির বৈঠকে পুরোপুরি অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসমেন্টের ভিত্তিতেই কিন্তু আলোচনা হয়। এবং আপনি জানেন আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকে এই বিষয় নিয়ে যে এই যে 2026 সালে এসে 30 বছর চুক্তিটি শেষ হয়ে যাবে, এটি নিয়ে আলোচনা শুরু হলেও কিন্তু পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারের সময় এই আলোচনার ধারাবাহিকতাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। এবং এখানে কিন্তু আমরা যদি দেখলাম যে এই আলোচনাকে একদম থমকে ছিল, উপরন্তু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কতে কিন্তু সাংঘাতিক এবং বাধাগ্রস্ত হয়েছে। এখন এই আলোচনাটি নতুন করে শুরু হয়েছে কেবল গত মার্চ মাসে ভারত এবং বাংলাদেশের কর্তৃপক্ষ এটি নিয়ে আলোচনা করেছে। সময় আমাদের কাছে খুব কম, আগামী ডিসেম্বর মাসে এই চুক্তি মেয়াদ শেষ হবে। এই ডিসেম্বরের মধ্যে যদি আমরা নতুন কোন চুক্তিতে উপনীত না হই, তাহলে কি দাঁড়াবে? তাহলে যেটি দাঁড়াবে, ফারাক্কার পানি প্রবাহ নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশের ক্ষেত্রে আর কোনো কমিটমেন্ট রইবে না। সুতরাং এটি একটি অত্যন্ত আমাদের জন্য একটি ক্ষতির বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের দুই পক্ষই উচিত হবে, বিশেষ করে এখানে আমার যেহেতু দরকার, আমাকেই কিন্তু বেশি আগ্রহী হতে স্যার, হবে। এবং আপনি কমিটমেন্ট যদি না থাকে, মানে কমিটমেন্ট থাকবে না বলতে এখানে আমরা তো আন্তর্জাতিক আইন সম্পর্কে, আন্তর্জাতিক আইন কি বলে, ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন কি বলে যে এই আন্তর্জাতিক যে জল সীমাগুলো রয়েছে সেটা তো অটোমেটিক্যালি বাংলাদেশ এই পানির হিস্সা, ন্যায্য হিস্সা পাবে, বা যেটা পাও না সেটা তো ভারত এই বন্ধ করে রাখতে পারবে না এই সেটি ব্যাপারে। পারবে না। আপনি দেখেন সেটিকে নিয়ে তো বহু বছর কথা হয়েছে। এবং 1975 সালে যখন ফারাক্কা ব্যারেজ উদ্বোধন করা হলো, তার আগে আমাদের স্বাধীনতার আগ থেকে
যখন ফারাক্কা ব্যারেজ নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের পক্ষ থেকে কিন্তু ভারত সরকারের উপর আপত্তি করা সত্ত্বেও কিন্তু ভারত এটিকে বন্ধ করেনি। একই রকম আপনি দেখেন যে পাকিস্তানের সাথে কিন্তু ভারতের সিন্ধু নদী নিয়ে একটি চুক্তি রয়েছে এবং সেই চুক্তি থেকে কিন্তু ভারত কিন্তু নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং এটি নিয়ে কি এখন পাকিস্তান ভারতের সাথে সিন্ধু নদীর পানি নিয়ে যুদ্ধ করতে পারবে বা যুদ্ধ করার মতো নতুন করে কোনো একটি অবস্থাতে আছে? সুতরাং যে বিষয়টি হচ্ছে এই ধরনের সমস্যা শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের পানি বন্টন সংক্রান্ত বা ওজনের পানি ভাবিতে আসা নিয়ে সংকট রয়েছে এবং সেটিকে দ্বিপাক্ষিক উপায়ে সমাধান করতে হয়। এই ধরনের যদি আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করতে যাই বা সালিশ আদালতে যাই, এই ধরনের সালিশের কিন্তু নিষ্পত্তি বছরের পর বছর হয় না। এবং আরেকটি বিষয় আপনি জেনে থাকবেন যে সালিশ আদালতে যেতে হলে দুই পক্ষেরই কনসেন্ট লাগবে। এখন আমি যাচ্ছি, ভারত যাচ্ছে না, তাহলে কি কারণে? তাহলে কিন্তু আমরা কোনো অ্যামিকেবল সলিউশন পেলাম না। তার ক্ষেত্রে বরং আমাদের জন্য সবচেয়ে যে কাজটি হবে, ওয়াইজ হবে, সেটি হচ্ছে আমরা কূটনৈতিক উপায়ে কিভাবে ভারতকে আমরা আস্থায় আনতে পারি, কিভাবে ভারতের মধ্যে এই বোধের সঞ্চার করতে পারি যে ভারতের পানির যেমন আমাদের মানে ভারত থেকে ওজনের পানি যেমন আমাদের প্রয়োজন এবং আমাদের অধিকার রয়েছে, একই রকম ভাবে বাংলাদেশের যে কৌশলগত অবস্থানও কিন্তু ভারতের নিরাপত্তার জন্য প্রয়োজন। ভারতে কিন্তু বাংলাদেশের উপরে অনেকাংশে নির্ভরশীল, যে 18 কোটি মানুষের একটি বড় বাজার রয়েছে। এখানে রপ্তানি আমদানির ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা হতে পারে। ভারতের সেভেন সিস্টার্স আমাদের যে উত্তর পূর্বাঞ্চলে যে সেভেন সিস্টার্স রাজ্যগুলো রয়েছে সেগুলোর একটি বিষয় রয়েছে। সবকিছু মিলে আমাদের দ্বিপাক্ষিক স্বার্থের কিন্তু আহ, উভয় দেশের জন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমলে নিয়ে আমরা প্রতিবেশী সুলভ সম্পর্ক যেটিকে বাধাগ্রস্ত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বা সময়গুলোতে, এটিকে কিভাবে আমরা তৈরি করতে পারি, কিভাবে ভারতকে আমরা বোঝাতে পারি যে তুমি আমার পানিকে একতরফাভাবে আটকে রাখতে পারো না, এবং এর ফলে কিন্তু আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত করে হতে পারে, দ্বিপাক্ষিক সম্পর্ক পিপল টু পিপল যে কমিউনিকেশন যেটি আছে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং এটি পারফেক্ট যতটুকু অ্যামিকেবল সলিউশনে যাওয়া যায়। এখন ভারতকে আমি এটিকে তো জোর করে চাপিয়ে দিতে পারবো না যে তুমি উজানের রাষ্ট্র, আমি ভাটির রাষ্ট্র, উজানের পানি সেটিকে অবাধ প্রবাহ করতে হলে ফারাক্কা ব্যারেজ বন্ধ করে দিতে হবে, সেটি তো অসম্ভব হচ্ছে না। এবং সেই জায়গা থেকে, সেই বাস্তবতার জায়গা থেকে কিন্তু আমাদের আলোচনা করা কোনো পথ নেই এবং সেই আলোচনার স্বার্থে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কূটনৈতিক যে উপায়ে আমাদেরকে কিভাবে সর্বোচ্চভাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা ডিপ্লোমেসিতে আরো ম্যাচিউরিটি আনতে পারি, এই বিষয়গুলোর দিকে আমার মনে হয় আরো বেশি মনোযোগ দেওয়া যাবে। স্যার 1996 সালের চুক্তি অনুযায়ী যদি 70,000 কিউসেক, যদি গঙ্গা নদীতে 70,000 কিউসেক বা তার কম পানি থাকে, তাহলে চুক্তি অনুযায়ী দুই দেশ সমান সমান, মানে বাংলাদেশ 35,000 কিউসেক এবং ভারত 35,000 কিউসেক পাবে, বা এই যদি 70,000-এর বেশি হয় তাহলে বাংলাদেশ পাবে 40,000 কিউসেক আর বাকি অবশিষ্ট পানি পাবে ভারত। এই এই যে পানি বন্টনটা, এই নতুন চুক্তি যে নবায়ন হচ্ছে, এই চুক্তিতেও কি বন্টনটা এভাবেই হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার কাছে তো যদি মনে হয়, আমার তো প্রত্যাশা সেরকমই থাকবে, শুধু আমার না, আমার মনে হয় আমাদের বাংলাদেশ প্রত্যেকের প্রত্যাশা এরকম থাকবে যে এমন একটি চুক্তি সম্পাদিত হোক যে চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের যে পানি প্রাপ্তির অধিকারটি, সেই অধিকারটি সুরক্ষিত থাকবে। এবং বরং একটু প্রত্যাশা বেশিও থাকতে পারে যে যে আহ, যে যে নিশ্চয়তা ছিল আমি যেন তার থেকে বেশি পানি পাই। কিন্তু ভারত যে কথাটি বলার চেষ্টা করছে যে পানির প্রাপ্যতার উপরে, পানির যে লভ্যতার উপরে তারা এই চুক্তিটি করতে চাচ্ছে, অর্থাৎ তারা যদি বোঝাতে চাচ্ছে যে 90 দশক থেকে শুরু করে বা 1993 থেকে 2026 সাল পর্যন্ত গত 30 বছরে পানি প্রবাহ কি বেড়েছে না কমেছে, সেটিকে তারা অ্যাসেস করে চুক্তি করতে চাচ্ছে। সেটিকে অ্যাসেস না করে তারা এখানে একটি চুক্তিতে স্বাক্ষর করবে এবং পরবর্তী সময় দেখা গেল যে বাংলাদেশ মিনিমাম 35,000 কিউসেক পানি পাবে, কিন্তু ভারত পাচ্ছে 20,000 25,000 কিউসেক পানি। সেটি হচ্ছে কিংবা এই যে যেটি বলা হচ্ছে 75,000 কিউসেকের বেশি পানি হলে বাংলাদেশে 40, ভারতকে 40,000 কিউসেক পানি দিয়ে বাদ বাকিটা সব ভারত কিনে নিবে, বাংলাদেশ কিনে নিবে। এই যে কথাগুলো হচ্ছে, এখন যদি এমন হয়, ভারতের জন্য কিন্তু গত 30 বছর সময়ের মধ্যে পানির চাহিদা অনেক বেড়েছে। যেটি বললাম যে পশ্চিমবঙ্গ সরকার এখন বিজেপি যে কেন্দ্রীয় সরকার, তাদের তো পশ্চিমবঙ্গ সরকারের একটা দাবি আছে, সেই দাবিটিকে কিন্তু সেভাবে পাস করাতে পারবে না। সুতরাং এই বিষয়টিকে কিন্তু আমাদেরকে খুব বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। আরেকটি বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, অনেকেই কিন্তু আমরা স্মরণ করি না যে 1993 সালে যে চুক্তিটি হয়েছিল
তখনকার সময় চুক্তিটি সম্পাদন করতে গিয়ে কিন্তু বাংলাদেশ সরকারকে একদিকে তখন ভারতের সম্ভবত তখন দেবগৌড়া সরকার প্রধানমন্ত্রী ছিলেন, দেবগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন, আইটি গুজরাল ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জি। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আমাদের ডিপ্লোমেসিটাকে এমন ভাবে করতে হয়েছে, একদিকে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়াকে কনভিন্স করতে হয়েছে, আইটি গুজরালকে কনভিন্স করতে হয়েছে, ভারতের অপোজিশনে ছিল কংগ্রেস, তাদেরকে কনভিন্স করতে হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে জ্যোতি বসু বাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু কনভিন্স করার পরে কিন্তু 1996 সালের 12ই ডিসেম্বরে একটি অ্যামিকেবল সলিউশনে আসা গেছে। এখন যদি এমন হয় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের আলোচনা হচ্ছে, তো আলোচনায় পশ্চিমবঙ্গ সরকার সম্মত হলো, কেন্দ্রীয় সরকার সম্মত হলো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখানে বাধা দিল বা সেখানে আপত্তি উত্থাপন করলো, তাহলে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এই চুক্তিটি কিন্তু স্বাক্ষর করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশ সরকারের এই বিষয়টিকে খুব ভাবতে হবে যে আমাদের যুগপৎ ভাবে একদিকে কেন্দ্রের সাথে অন্যদিকে কিন্তু রাজ্যের সাথে এই প্রকৃতিকে চালাতে হবে। এখন বিজেপির যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সাথে নিয়ে কোনো কথাবার্তা হয়েছে সেরকম কিছু আমাদের জানা নেই। বরং এটুকুই আমরা জানি যে গত এপ্রিল মাসে আমাদের ফরেন মিনিস্টার যখন ভারত সফরে গিয়েছিলেন, তিনি একটি কথা বলেছেন যে পানির যে প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্যতা, জলবায়ু সহনশীলতা ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের গঙ্গা নদীর পানির এমন একটি চুক্তি করতে হবে যে চুক্তির উপর দুই দেশের সম্পর্কের পুনর্গঠন নির্ভর করবে, এমন একটি কথা তিনি বলেছেন। পরবর্তী সময়ে কিন্তু কলকাতায় জেআরসির একটি বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে কিন্তু খুব বেশি অগ্রগতি সাধিত হয়নি। এখন ভারত নতুন করে বলছে যে এই যে পানির অ্যাসেসমেন্টটা করতে হবে। এখন এই অ্যাসেসমেন্টটা কিন্তু আজকে এটা হচ্ছে এখন মে মাস, ডিসেম্বর মাসে যদি এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে, আগামী 5-6 মাসের মধ্যে তাদের দাবি অনুযায়ী অ্যাসেসমেন্ট করে একটা সমাধানে এসে একটি চুক্তি স্বাক্ষর করা, পশ্চিমবঙ্গকে কনভিন্স করা, এটি কিন্তু আমার মনে হয় যে যথেষ্ট সময় কিন্তু আমাদের হাতে নেই। তবে এটিকে বাংলাদেশ সরকারের দিক থেকে এখন উচিত হবে এটিকে আলাদা তাগিদ দেওয়া, জেআরসির আরো মিটিং করা, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো তৎপর করা, কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করা এবং আস্থার যে সম্পর্কটি আছে বোধ কেন্দ্র এবং রাজ্য এই উভয়ের সাথে কিন্তু আমাদের এটিকে রিস্টাবলিশ করাটা খুব বেশি প্রয়োজন। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না গঙ্গার পানি বন্টন নিয়ে আমরা এটিকে নবায়ন বা নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করাটা একটু সহজ হবে। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে আন্তর্জাতিক যে জাতিসংঘের ওয়াটার কোর্সেস কনভেনশন এ স্বাক্ষর করেছে বাংলাদেশ তার সময়কালে। এই স্বাক্ষর এই ভারতের সাথে বাংলাদেশের যে পানি বন্টন চুক্তিতে কিভাবে প্রভাবিত করতে পারে? এখন আপনি দেখেন বাংলাদেশ ওয়াটার কোর্সেস কনভেনশনে স্বাক্ষর করেছে, মজার ব্যাপার হচ্ছে ভারত এখানে স্বাক্ষর করে। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ স্বাক্ষর করেছে মানে বাংলাদেশ এই কনভেনশনের যে নিয়ম নীতিগুলো আছে, যে বিধিবিধানগুলো আছে, এগুলিকে বাংলাদেশ প্রতিপালন করে যাবে। ভারত স্বাক্ষর করেনি মানে কি দাঁড়াচ্ছে? ভারত এটিকে প্রতিপালন করতে বাধ্য নয়। সুতরাং এটিকে আমাদের বিবেচনা করতে হবে যে ভারত আগেও স্বাক্ষর করেনি, এখনো স্বাক্ষর করেনি, বাংলাদেশ স্বাক্ষর করেছে, কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু ভারতের বাংলাদেশ থেকে পানি পাওয়ার কোনো বিষয়টি এখানে জড়িত না, কারণ ভারত থেকে আমাদের পানি পাওয়ার বিষয়টি এখানে জড়িত রয়েছে। সুতরাং এই কনভেনশনে স্বাক্ষর করা না করা, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন হওয়া বা কোনো চুক্তি স্বাক্ষর হওয়া, এটি আমার কাছে মনে হয় না খুব বেশি সিগনিফিকেন্ট কোনো কিছু। কারণ আমি যে কথাগুলো বললাম যে এই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বাংলাদেশকে উদ্যোগী হতে হবে, বাংলাদেশকে প্রয়োজনে নমনীয় হতে হবে, এবং বাংলাদেশকে ভারতের সাথে বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ে যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনগুলো সৃষ্টি হয়েছিল, ভারতের দিক থেকে একটি ইতিবাচক মেসেজ বাংলাদেশকে দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃ মেরামত করতে চায়, নতুন করে সুন্দর করে এই সম্পর্কটিকে বজায় রাখতে চায়। এখন বাংলাদেশের উচিত থেকে ভারতের এই চাওয়াটিকে মূল্য দিয়ে কিভাবে আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো ভারতের সাথে রয়েছে সেগুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা দিয়ে ভারতের কাছে আমাদের এগুলোকে রেজ করা যে আমরাও প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে এই সম্পর্কটিকে বজায় রাখতে চাই। তবে আমাদের এই দাবিগুলো রয়েছে, এই জায়গাগুলো আমাদের জন্য অ্যাড্রেস করা খুব গুরুত্বপূর্ণ। এখন এগুলিকে যেন অ্যাড্রেস করা হয়, এবং তার মধ্যে একটা সর্বাগ্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গঙ্গার পানি বন্টন। আর তিস্তার বিষয় তো রয়েছেই, তিস্তার বিষয় নিয়ে এত বছর ধরে মমতা ব্যানার্জি আপত্তি করে আসছিলেন। এখন তো পশ্চিমবঙ্গে আর মমতা ব্যানার্জির সরকার নেই, এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদীর সরকার কিন্তু কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে পশ্চিমবঙ্গের সরকার আপত্তি জানিয়ে তিস্তার চুক্তি সম্পাদিত হয়নি। সুতরাং শুধু গঙ্গার পানি বন্টন নয়, আমি মনে করি
গঙ্গা এবং তিস্তা এই উভয় বিষয়টি নিয়ে সরকারের উচিত হবে এখন ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে, এবং একই সাথে আমরা আবারও বলছি রাজ্য সরকারের সাথে এই সম্পর্কটিকে যুগপৎ ভাবে চালিয়ে যাওয়া, এই ডিপ্লোমেসির জায়গা থেকে যেন নতুন করে এটিকে আরেকটু রিসাফল করা হয়। টিবিএস এর সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।